লেখক হুমায়ুন কবির মোটামুটি পরিচিত। তার সাম্প্রতিক উপন্যাস মহুয়া। প্রকাশক মিঠুদা তাড়া দেন লেখা দেওয়ার জন্য। লেখক গা করেন না, খান, বাথরুমে যান, বই পড়েন, ঘুমান। লেখালেখির খবর নাই। লেখক একা থাকতে পছন্দ করেন। সঙ্গ নাই, সঙ্গী নাই। বাসায় কাউকে আনেন না, ঠিকানা কাউকে দেন না। চতুর্থ মাত্রার একটি পরিবেশ তৈরি করে রেখেছেন। স্যার, 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 চলে গেলাম। ভাই আমি তো আজিজের তিনতলায়। কোথায় আপনাকে খুঁজে পাচ্ছি না তো। তোমাকে বারবার বলছি যে পশ্চিম দিক। কি ব্যাপার? হ্যাঁ, আসলে খুঁজে পাচ্ছিলাম না। দিক আসসালাম ভুলে গেছো? ওয়ালাইকুম আসসালাম। তো কি খবর যেন? ওই যে কবিতা নিয়ে আসতে বলছিলেন, নিয়ে আসলাম। ও, কবিতা না। শোনো, সমস্ত কিছুর একটা সিজন আছে। ফলের সিজন আছে, কবিতারও সিজন আছে। এখন তো গ্রীষ্মকাল, শীতকালে শীতকালে আপনি যদি একটু পড়ে দেখতেন, দুর্দান্ত কবিতা, একদম মনের ভিতর থেকে লেখা। রোম্যান্স, ট্র্যাজেডি সব পাবেন আপনি। ব্যাপার হচ্ছে, যারা কবিতা লেখে তারা মনে করে দুর্দান্ত, কিন্তু ঘটনাটা কি জানো? মার্কেটে কবিতা খুব একটা চলে না। শোনো, কবিতা লেখা অনেক কঠিন, অনেক কঠিন, কিন্তু গল্প উপন্যাস ভালো চলে। তো গল্প উপন্যাস লেখো, ছাপিয়ে ফেলবো আর কি। না আসলে অনেকে চাচ্ছে, সবাইকে দিচ্ছি না। আমি চাচ্ছি যে একটা ভালো জিনিস ভালো প্রকাশনীতে যাক, তাই আপনার কাছে আসা হয় সবসময়। আপনি যদি একটু দেখতেন কষ্ট করে। কবিতাগুলো দেখতে হবে। আপনাকে আরো আগে অনেকগুলো দেওয়া হয়েছিল। ব্যাপার হচ্ছে যে এত ব্যস্ত, সময় পায় না। এবার দেখে ফেলবো, কোনো চিন্তা নেই। আপনি দেখেন, আমার কাছে আরো অনেক আছে। আপনি যদি একবার ছাপান, মার্কেট একদম মারমার কাট যাবে। এরকম মনে হয়, কিন্তু কবিতা আসলে চলে না, বুঝছো? আমিও দেখবো, আমার এক কবি বন্ধু আছে, সেও দেখবে। যদি ভালো লাগে তাহলে ছাপিয়ে ফেলবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ব্যাপার হচ্ছে যে তোমার এটা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমি আচ্ছা ভাই আসি, আপনি একটু দেখেন। দেখবো দেখবো। ব্যাপার হচ্ছে যে না না, আমি মঙ্গলবার আসতে বললাম না। আসেন। হুমায়ুন, ভালো আছো? আর বলো না, আমার বই দোকানে যে কর্মচারী ফরিদ কাজ না করে চলে গেছে। সে আর কাজ করবে না। বুঝতে পারছো কেন? কেন? মানে বইয়ের সঙ্গে সে আর থাকতে চায় না। শুধু ও না, মানে দেশটাই বইয়ের সঙ্গে থাকতে চায় না। এই থাকতে চায় না বলেই তো দেশের এই অধঃপতন। মানে এই না যে পাঠকের সংখ্যা কমে গেছে। পাঠকের সংখ্যা কিন্তু ঠিকই আছে। যারা বইয়ের পোকা, যারা পড়বে তারা কিন্তু পড়তেই থাকবে। তো এটা কিন্তু কখনো কমবে না। তো আর একটা কথা, তোমাকে যে বইয়ের মানে লেখার কথা বলেছিলাম, সেটা কি এগুলো? এই যে সামনে 21শে ফেব্রুয়ারি মেলা, এই সময় তো ডিমান্ড। মানে তুমি লিখবে, আমরা ছাপাবো, তোমারও লাভ আমাদেরও লাভ। দেখেন, আমি তো মুরগি না, লেখা ডিম না যে আপনি চাইলে না আমি পেরে দিলাম। না, তোমাকে সম্মান করেই বলছি। এই মুহূর্তে যদি বই না বের হয়, মানে লেখকরা কিন্তু খুবই রেডি থাকে। তোমাকে আমি বলছি রিকোয়েস্ট করে, কারণ এখানে তোমারও কিন্তু একটা অবস্থান তৈরি হবে। দ্যাটস অল ওয়েল এন্ড গুড, খুবই ভালো কথা। তা আমার তো একটা স্ট্যান্ডার্ড আছে, আমার তো একটা স্যাটিসফ্যাকশন লেভেলের বিষয় আছে। আমি তো যা খুশি তাই লিখতে পারি না, তাই না? আমার যদি কোনো ইন্সপায়ার্ড না হই, আমি কিভাবে লিখবো?
না না, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আমাদের তাগাদা তো আছে প্রচুর পরিমাণে। আমরা চাচ্ছি যে তোমার লেখা বই এই মুহূর্তে খুবই মানুষের কাছে গ্রহণযোগ্য, মানে দাও। ঠিক আছে, আপনি যান, আমি যদি লেখা আসে আবার আপনি দিয়ে যাবেন। তার একটা সমস্যা যে তোমার সঙ্গে যে যোগাযোগ করব, সেই যোগাযোগের তো কোনো বাস্তবতা নেই, মানে তোমার তো মোবাইলই নেই। হ্যাঁ, আমার মোবাইল ভালো লাগে না। আমি বলছিলাম কি, জানি প্রয়োজনটা তুমি বুঝতে পারছো না, তা আমি বলি কি একটা মোবাইল তোমাকে দিই। আরে কি মুশকিল, আমার মোবাইল ভালো লাগে না, মোবাইল ব্যবহার করতে পারি না। কিন্তু আমি বিশ্বাস করি এটা তুমি কদিন ব্যবহার করো, আমি নিশ্চিত যে তোমারও মনে হবে যে এটা প্রয়োজন আছে। প্লিজ এটা না করো না, একটু মোবাইলটা রাখো আর কি, রাখো আর কি। হ্যাঁ রাখো, যোগাযোগ করো আর কি। চার্জার ছাড়া কয়দিন মোবাইলে চার্জ থাকবে? ধ্যাৎ। হ্যালো। হ্যালো মিঠুদা, কেমন আছেন? হ্যাঁ, না না, উনি নেই। সবাই তার কাছে লেখা চায়, কিন্তু লেখা তো বললেই বের হয় না। কিছু একটা লিখে ফাটিয়ে দিতে হবে। তিনি ভাবেন কি লিখবে, জমজমাট কোনো প্রেমের কাহিনী, রহস্য, থ্রিলার, কমেডি, নাকি মহুয়া নিয়ে লিখবে। ইদানিং ইনি বাংলার ডাকাত নিয়ে ব্যাপক ভাবছেন। রাইটারের ঘরে এই অবস্থা থাকে কখনো? আশ্চর্য, যেখানে সেখানে যা তা পড়ে আছে। আর এই যে বুয়া, ইস, বুয়াটা না একেবারে কামচোর, মানে কোনো কাজ সে ঠিক মতো করতে পারে না।
দিন পার করে বেতনটা নিতে পারলে বাঁচে। একটা রাইটারের ঘর কি এভাবে থাক? এই যে ঘুমাচ্ছে। গুড মর্নিং। এত বেলা পর্যন্ত ঘুমালে হবে? একজন রাইটারের উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা, ঠিক আছে? তাহলে কি হবে? লেখালেখি ভালো হবে, ইন্সপিরেশন পাওয়া যাবে। তাহলে না বেলা 12টা বাজে আর আপনি এবার কাপড় চোপড় সবকিছু নোংরা, ধোয় না ঠিক মতো। কাপড় চোপড় তো ঠিক মতো ধুতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে লেখালেখি ভালো করা যায়? আশ্চর্য! একটা রাইটার মানে তো এই না যে বই পুস্তক এদিকে ওদিকে ছড়াই ছিটায় রাখতে হবে। বই পুস্তক গুছায় রাখতে হবে। এই যে যেটা পড়বে, কোনটা পড়ছে কোনটা পড়ছে না, কিছুই ঠিক ঠিকানা নেই। সুন্দর করে সবকিছু গুছায় রাখতে হবে, নইলে হবে না, ঠিক আছে? এখন থেকে সব ঘর বাড়ি গুছায় রাখা দরকার। এই তুই কে? আমি কেমনি করবো? কদিন ধরে তো আপনার পরিচয় দিয়ে যাইতেছে। আপনার আত্মীয়। আমার আত্মীয় মানে? ঢাকা শহরে আমার কোনো আত্মীয় নেই। কি যন্ত্রণা পড়ে গেল। আচ্ছা আমি চা তো। তোমার নাম কি? মহুয়া। গ্রেট। তুই করতে এসছো? এই করে হাসো কেন? বাড়ি কই? আমি তো এখানেই থাকি, এটা আমার বাসা। হাসলামি করো না তো। ফাইজলামি করার সময় না, অনেক কাজ আছে। তোমার বাবা মার নাম বলো আমাকে। আপনি জানেন না? আমি জানি যে রাইটার্সদের প্রতি অনেকেরই অনেক ধরনের ফ্যাসিনেশন হয়। তোমরা মনে করো যে আমাদের পুরো জীবনটাই তোমাদের ঘিরে। দ্যাটস নট ট্রু। হ্যাঁ, তোমাকে আবার জিজ্ঞেস করছি তুমি কে? আপনি জানেন না আমি কোথেকে আসছি? নাম যাই না। আপনি আমাকে আসছেন। কি যন্ত্রণায় পড়ে গেল। আচ্ছা শোনো, তুমি আজকে যাও, তুমি আমার সাথে এসে দেখা করতে পারো, বাট এভাবে আমার পাশে প্রত্যেকদিন আসবে না। মাঝে মধ্যে আসবে, মাঝে মধ্যে এসে আমার সাথে গল্প করে চলে যাবে। হ্যাঁ, আমি তো আপনার ফ্যান না, আপনি আমাকে এখানে এনেছেন। কি যে বলেন না। মানে কি? কেন? যাও। আচ্ছা।
চা ঠান্ডা হয়ে গেলে খেয়ে কোনো লাভ নেই। তুই মহুয়া, তুমি কি করো? মানে কি? থাকো কোথায়? এখানে এখানে তুমি থাকো না, কারণ এখানে আমি থাকি, আমি জানি তুমি এখানে থাকো। তুমি কার সাথে থাকো, কোথায় থাকো? আমি এখানেই থাকি আপনার সাথে। না, তুমি আমার সাথে এখানে থাকো না, সত্যি করে কথা বলো, ঠিকঠাক ভাবে কথা বলো। ফাজলামি করতে ভালো লাগছে না আমার। হাসছো কেন? আপনি আমাকে এনেছেন। আমি তো তোমাকে চিনি না, তুমি না আসলে কিভাবে? আপনি আমাকে চেনেন। আমি তোকে চিনি মানে? আপনার মনে নাই, কিন্তু আপনি আমাকে এখানে আসতে বলেছেন, এর জন্য আমি এসেছি। মানে কি মুশকিল? আমার কি মাথা খারাপ নাকি? হতেও পারে, নাও হতে পারে। আপনার মাথা খারাপ কি না খারাপ এটা তো আমি জানি না। আমার মাথায় দোষ থাকলে আমি 35 বছরে নিশ্চয়ই জানতাম। আমার যেহেতু মাথায় কোনো দোষ নেই, এই জন্য আমি জানি না যে আমার দোষ আছে। আপনার বয়স 35? হ্যাঁ, আমার বয়স 35। সাদা গাড়ি দাড়িগুলো দেখছো না? চুল তেমন পাকিনি, দাড়ি পেয়ে গেছে। আবার হাসে। সত্যি করে বল, তুমি কে? ওফো, আপনি আমাকে এখানে এনেছেন। ঠিক আছে, আমি তোমাকে এখানে আনলাম কিভাবে? আপনার উপন্যাসের নাম কি? ভালোবাসি তাই। এর পরেরটা? মহুয়া। এই উপন্যাসের নায়িকার নাম কি? মহুয়া। আমার নাম কি? মহুয়া। এই যে। জাস্ট বিকজ আমার উপন্যাসে একটা ক্যারেক্টারের নাম মহুয়া আর তোমার নাম মহুয়া, তার মানে না যে তোমার পুরো অস্তিত্ব হচ্ছে আমার ঘিরে থাকবে। আমার অস্তিত্ব তো তোমার জীবন ঘিরে নেই। আপনি চা খেতে খুব পছন্দ করেন। হ্যাঁ, সেটা করে দিচ্ছি। সেটা হচ্ছে কি সম্পর্ক? 1 কাপ চায়ে আপনি 2 চামচ চিনি খান। হ্যাঁ, 2 চামচ চিনি খাই। যখন বৃষ্টি পড়ে ছাদে বসে বৃষ্টি দেখতে খুব পছন্দ করেন। আরে শফিক আল মামুন তো রেগুলার বিনোদন পাতে এসব কথা লিখে। সো এটা তুমি জানো বলে ডাজন্ট মিন এনিথিং। রাতের বেলা ছাদে শুয়ে তারা দেখতে পছন্দ করেন। হ্যাঁ, করি। কে না করে? আপনি বাচ্চাদের জন্য ছড়া লিখতে খুব পছন্দ করেন। সেটা তুমি সেদিনই দেখলে। রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে চা খেতে খুব পছন্দ। তুমি কি চা, বৃষ্টি, তারা এসব ছাড়া তুমি কিছু বলতে পারবে আমার সম্বন্ধে? হ্যাঁ, আপনি সকালবেলা উঠে পেপার নিয়ে বাথরুমে যেয়ে বাথরুমে পড়েন। সবাই যায়। পেপারের সাথে আর কি নেয়? 1 কাপ চা। সেটা তো সবাই নেয় না। আমার রাইট। এখন আমার একটা প্রশ্ন উত্তর দেন। কি প্রশ্ন? আপনি মহুয়া বইটাতে যেই ক্যারেক্টার, মানে মহুয়ার সাথে যে ক্যারেক্টারটার বিয়ে দিয়েছেন, যে ছেলেটার বিয়ে দিয়েছেন, সেই ছেলেটাকে কিন্তু মহুয়া ভালোবাসতো না, কিন্তু যেই ছেলেটার সাথে বন্ধুত্ব দেখিয়েছেন সেই ছেলেটাকে সে খুব ভালোবাসতো। তাহলে ওই ছেলেটার সাথে কেন বিয়ে দিলেন আপনি? কারণ বেশ কিছু কারণ আছে। প্রথমত, আমাদের মধ্যবিত্ত সমাজে আমরা যাকে ভালোবাসি অথবা যার সাথে আমাদের অ্যাকচুয়াল প্রেম থাকে, সেই প্রেমটা এত প্রকট হয়ে যায় যে ওই মানুষের সাথে সাধারণত বিয়ে হয় না। ইউজুয়ালি কিন্তু মেয়েদের বিয়ে হয় তাদের প্রথম প্রেমের সাথে ব্রেকআপ হওয়ার পরে। তো এই জিনিসটা কিন্তু আমাদের বাস্তবতার পার্ট। আর সেকেন্ডলি যেটা হয় যে আমি মহুয়ার যে পরে যে ক্রাইসিসটা হয় বিয়েতে, সেই বিয়েটার সেই ক্রাইসিসটা আমি যদি ওই ভালোবাসার ছেলের সাথে দেখাতাম তাহলে হয়তো পাঠকদের আরও বেশি কষ্ট হতো। আই ওয়ান্টেড টু ক্রিয়েট এ ক্রাইসিস, কিন্তু আমি চাইনি যে ওর ভালোবাসার মানুষের সাথে ওর ক্রাইসিসটা হোক। তার চেয়ে একটা অ্যারেঞ্জ, একটা প্রাণহীন একটা রিলেশনশিপের মধ্যে যেটা ক্রাইসিস তৈরি হয়, তাহলে মানুষ মহুয়ার প্রতি বেশি সিম্পাথেটিক ফিল করবে, তাই না? এটা কি বাস্তব? মানে আপনি যাকে পছন্দ করবেন তার সাথে যদি আপনার বিয়ে না হয় আপনি কষ্ট পাবেন না? সেটা তো পাবোই, বাট ওইটা তো একটা দ্যাট ইন ইটসেলফ ইজ এ ক্রাইসিস। না, কিন্তু at তারপরে least- যদি যাকে তুমি ভালোবাসো তার সাথে বিয়ে হয়ে তোমার যদি বিয়ে ভেঙে যায়, সেটা তুমি যত করে কষ্ট পাবে। তুমি যাকে ভালোবাসো না তার সাথে বিয়ে ভেঙে গেলে তুমি কিন্তু এটাও তো ঠিক যে যাকে আমি ভালোবাসি তার সাথে যদি বিয়ে হওয়ার পর আমার যদি সমস্যা হয়, প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে সেটা আমার স্যাটিসফ্যাকশন যে আমি বিয়ে করেছি। কিন্তু ওই ছেলেটার সাথে যখন problem হচ্ছে এটা তখন তার কারণ মহুয়ার যে আমার life-এ- মহুয়ার যে বয়সে মহুয়ার প্রেমটা হয়, সেই বয়সে ওই প্রেম হলে ওটা পরে গিয়ে সে প্রেম কি হবে এটার সাথে কোনো সম্পর্ক থাকে না। 18 বছর বয়সে তুমি যদি প্রেম করো, 27 বছর বয়সে তোমার এই সম্পর্ক কিরকম হবে তুমি 18 বছর বয়সে কখনো জানবে না। আচ্ছা ঠিক আছে, এখন আমার আরেকটা প্রশ্ন। বাট ইভেন ওয়ার্স হয় যেটা সোসাইটি তখন মেয়েটাকে বেশি দোষ দেয়। মহুয়াকে দোষ দিবে যে তুমি তো এই ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলে, তোমার এখন এটা তোমার রেসপন্সিবিলিটি বিয়ে ঠিকানো। কিন্তু যদি ওর ফ্যামিলি ওকে বিয়ে দেয়, যে ছেলেকে ও ফ্যামিলির কারণে বিয়ে করে, তাহলে যদি বিয়ে না টিকে তাহলে হয়তো একটা লেভেলে মানুষ ওর প্রতি সিম্পাথি ফিল করবে।
আমি চাইনি মানুষ মনে করুক যে মহুয়া জাস্ট বিকজ মহুয়া বিয়েটা টিকাতে পারেনি তার মানে মহুয়া এটা ফেললে মহুয়া এটা খারাপ একটা মেয়ে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। আপনি কবে প্রেম করেছেন? 2.5 বার। 2.5 বার? কিরকম? মানে 2 বার মানুষ মেন্টাল ফিজিক্যাল প্রেম ছিল, 1 বার শুধু মেন্টাল আর কি। ও, ওটাকে 2.5 বার বলছেন? মানে আমি অনেক ব্রেকআপ হলো কেন? কোনটা? প্রথমটা ওটাই হচ্ছে যে আধাটা। সেকেন্ডটা? আমাকে বলেছিল অ্যাকাউন্টিং পড়তে, আমি রেজিস্টার করতে চেয়েছিলাম, আমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করে। থার্ডটা? ও বিয়ে করতে চেয়েছিল, আমি কোনো বিয়ে করিনি। তার মানে আপনি কি বিয়ে করবেন না? এখন আমি বুঝতে পারছি না বিয়ে করবো কি করবো। আপনি যে প্রত্যেকটা উপন্যাসে আমি দেখেছি আপনি আপনার নায়িকার বিয়ে দিবেন, ঠিক আছে, বিয়ে কিন্তু দেন, তাহলে আপনি কেন বিয়ে করতে চান? কারণ এটা একটা ক্যাথারসিস, মানে যেটা হয় যে, এবং তুমি আমার দেখেছো আমার বেশিরভাগ উপন্যাসে কিন্তু এক ধরনের বিয়ের মধ্যে একটা ক্রাইসিস থাকে। তা আমার যেটা হয় যে আমি আচ্ছা, এইটাও একটা প্রশ্ন, আপনার বিয়ের পর কেন ক্রাইসিস দেখানো হয় প্রত্যেকটা উপন্যাসে? আমি বিয়ের পর ক্রাইসিস দেখাই যে আমার পরিবারের মানুষের সঙ্গে দেখানোর জন্য যে কোনো বিয়ে শান্তি হয় না, এই জন্য আমাদের তো বিয়ে ফোর্স না করে। আর আমি বিয়েটা দেখাই কারণ সবাই তো নিজের জীবনে যেটা নাই, নিজের জীবনে যেটা আছে সেটা নিয়েও লিখতে পছন্দ করেন, নিজের জীবনে যেটা নাই। আমার কি মনে হয় জানেন, আপনার এমন কিছু বই লেখা উচিত যেটাতে হ্যাপি এন্ডিং আছে। মানে সব সময় তো ক্রাইসিসই হয় না, অনেক সময় হয় না যে বিয়ের পর অনেক হ্যাপি। সাহিত্যে ক্রাইসিস ছাড়া কোনো ধরনের মজা হয় না, ইটস নেভার ইন্টারেস্টিং, কখনোই। অনেক সময় সুখে থাকার মধ্যে অনেক ক্রাইসিস থাকে। না, থাকে। সুখে থাকলেই বুঝে গেলাম। এভাবে হলে তো হবে না, যেটা আপনি করতে চান সেটা কেন আপনার উপন্যাসে লিখবেন? এভাবে হলে হবে না। আরে না, শোনো তো, তুমি মূর্খ তো, এসব তুমি বুঝো না। রাইটার কি আমি বলবো একটা রাইটার আমি আপনার উপন্যাসে একটা রাইটার লিখে যে যেই জিনিসগুলো সে অবজার্ভ করে সেটা লিখে, এখন নিজের জীবনে যে জিনিসগুলো নাই, যে ক্রাইসিসগুলো আছে, যে ল্যাকিংগুলো আছে, এটাই তো সেগুলো লিখে। সমস্যা। আমার যেহেতু বিয়ে হয়নি, আমার যেহেতু না, আপনার কথা আমি শুনতে পাবো না। এটা কোনো কথাই হলো না, এটা কোনো কথা না। আমার বিয়ে হয়নি না, আরে বসো তুমি। আপনি কোনো তুমি আমার কথা শুনে যাও। কেন আপনার কথা শুনবো? আমার আমার কথা শুনবোই না। সম্ভবই না, আমার কথা শোনা কোনোই ভাবে সম্ভব না। আপনি যেটা নিজে বিলিভ করেন না সেটা কেন আপনি বই লিখবেন? আপনি যেটা বই লিখবেন সেটা আপনাকে বিলিভ করতে হবে। আপনি যদি না বিলিভ করেন সেটা আপনি কেন লিখবেন? আমি তো আমি কোনো কথা বলতে চাই না, এমন না যে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি যে নো, আপনি ইললজিক্যাল। আপনি যেটা বিলিভ করেন তুমি চাও রোদ্দুর, আমি চাই আকাশ মেঘলা, খোঁজ পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না। এই কি বেশি না, বলো এই কি বেশি না। এক্সকিউজ মি। এত গরম করছো কেন? হ্যাঁ, এটা কোনো চা হয়েছে?
এই তুমি এখানে দরজা নক করলো কে? যাও শাওয়ার নিয়ে নাও। এ কি তুমি ধ্যান করছো কেন? হ্যালো, আরে তোমাকে একটা ভালো কথা বলাই হয়নি। ধ্যান করার সময় এত জোরে কথা বলতে হয় না, তাতে কনসেন্ট্রেশন ব্রেক হয়। এই তুমি এখানে দরজা নক করলো কে? কি মুশকিল। তুমি জানো আমার মনে হচ্ছে আমি এক্স্যাক্টলি এই সিচুয়েশন আগে ছিলাম। আর তুমি এভাবে দাঁড়িয়েছিলে, এই কাপড় পরে দরজা নক করেছিল, কেউ গিয়ে কাউকে পাই। কত উইয়ার্ড, অদ্ভুত না? শেষ? হ্যাঁ। তোমরা রাইটাররা কখন কি যে চিন্তা করো। যাও শাওয়ার নিয়ে নাও। শোনো, মাথাটাকে একটু ঠান্ডা করো, যাও শাওয়ার নিয়ে নাও। অদ্ভুত পুরো বিষয়টা একদমই অদ্ভুত। আমি বলছি মানে এক্স্যাক্টলি দ্য সেম। তুমি এখানে দাঁড়িয়ে এখানে দরজার বাইরে শাওয়ার নিয়ে নাও। ঘটনাটা কিন্তু আসলে অসাধারণ ছিল, তুমি বুঝতে পারোনি। এরকম ডেজাভু ইউজুয়ালি হয় না। এই কি তুমি ধ্যান করছো কেন? হ্যালো, ও তোমাকে একটা ভালো কথা বলা হয়নি। আমি মহুয়ার সেকেন্ড পার্ট লেখা শুরু করেছি। অনেকদিন কোনো স্টোরি আইডিয়া পাচ্ছিলাম না, তোমার সাথে কথা বলার পরে একটা কিউ পেয়েছি, এটা সূত্র ধরে আমি খুব এক্সাইটেড। কি মুশকিল, শুনতে পাচ্ছ? আমি মহুয়ার সেকেন্ড পার্ট লেখা শুরু করেছি, আমি খুব এক্সাইটেড। ধ্যান করার সময় এত জোরে কথা বলতে হয় না, তাতে কনসেন্ট্রেশন ব্রেক হয়। খুব কথা বলার ইচ্ছা হলে আস্তে আস্তে কথা বলতে হয়। ঠিক আছে। তুমি মহুয়ার সেকেন্ড পার্ট লেখা শুরু করেছো শুনে খুব ভালো লাগলো। মনটাকে স্থির করো, কনসেন্ট্রেশন করো, সুন্দর করে লেখা শুরু করো। ঠিক আছে? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার রান্না শেষ। কি লিখো? লুডু খেলবা? না বাবা।
আপনারা আমাকে কোথায় এনেছেন? আপনারা কে? এটা কোথায়? আমি কই? হ্যালো, আপনারা কই? হ্যালো, আমাকে এখানে নিয়ে এসছো কেন? এটা কিসের কেক? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আজকে আমার বার্থডে? আমি জানতামই না। রাইটার মানুষ তো এত কিছু তো খেয়াল থাকবে না। এটা কি? আচ্ছা, মহুয়া, ঘুমন্ত শহর, তুমি আমি জেগে একলা, আমি বলি প্রেম, তুমি বলো বন্ধুত্ব, এটা গল্প চলে এগিয়ে, এই তো আছি বেশ, ভাবছি না কেউ আজ বলে হোক তা শেষ, মেলে না আজ কিছু, মেলে না ভালোবাসা, বাঁচতে চাওয়া ছাড়া, এ দুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই, এই কি বেশি না, এই কি বেশি না, বলো এই কি বেশি না, আজ এই কি বেশি না। আমি চাই রোদ্দুর, আমি চাই আকাশ মেঘলা, খুঁজি পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না, ছুটে চলি বহু দূরে, আমার ইচ্ছে করে না, দুজনে দুজনাকে চাই, তবুও নিজেদের আজ কেউ চায় না, মেলে না আজ কিছু, মেলে না
বাঁচতে চাওয়া ছাড়া এ দুটোই মিলে যায় বসে একা ভাবি তাই এই কি বেশি না এই কি বেশি না বলো এই কি বেশি না আজ এই কি বেশি না কে না এখানে মহুয়া বলে কেউ নেই
মহুয়া আসলে কে? ছলনা, কৌশল, নাকি আসলেই তার গল্পের নায়িকা, নাকি তার একা থাকতে থাকতে সমস্যা দেখা দিচ্ছে? মহুয়াকে খুঁজে সে, মহুয়া আর আসে না, আর আসবে না। মহুয়াহীন জীবন একরকম ছিল। যখন মহুয়া আসতো, নির্ভরশীলতা, একটা বাজে অভ্যস্ততা ও দ্বিধা দ্বন্দ্ব ছিল। কিন্তু মহুয়াবিহীন জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। মহুয়ার জন্য আনা বানরগুলো যেন তাকেই বিদ্রুপ করছে। তুমি কোথায়? কেমন আছো মহুয়া? আচ্ছা, মহুয়া কি আসলে আমার উপন্যাসের নায়িকা? সে কি আসলে আসে আমার কাছে উপন্যাসে? একা থাকতে থাকতে তোর সমস্যা হচ্ছে, বুঝছিস? হ্যালোসিনেশন হচ্ছে। তুই চিকিৎসা করা, বুঝছিস? যা চিকিৎসা কর। যেটাই হোক, সে এখন আমার অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। আমি তার জন্য ওয়েট করি। ও আসলে আমার ভালো লাগে, আমার লেখা ভালো হয়। তাকে আমার জীবনে একভাবে না একভাবে চাই। মিঠুদা, আসো। এই যে আমার নতুন উপন্যাসের বান্ধবী। দেখলে আমার ঠিক কি ভালো লাগছে। আমি জানতাম তুমি পারবা। হ্যাঁ, এটা যখন বইও কানে মানুষের কাছে যাবে, দেখবে মানুষ কিভাবে এটা লুপে নিচ্ছে। খুবই ভালো, অসাধারণ। তাই মানে কি যে বললা, চা খাবে তারপরে যাবা? আর না না, চা খাও। আরে তুমি এতদিন পরে? কেমন আছেন? আমি একটা কথা বলার জন্য আসছি। হ্যাঁ বলো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে ওর সাথে। That's great news. ওনার নাম? এক সপ্তাহ পর বিয়ে। আমি আপনাকে কার্ড পাঠিয়ে দিব, আপনি আসবেন তো? হ্যাঁ। আসি। হ্যাঁ।
দুই মিনিট দাঁড়াও, দেখো। কেমন আছো মহুয়া? পাগল করে দিয়েছো। হ্যাঁ, মার মার কাট কাট। দেখো বাজার এখন গরম, কেমন হয়েছে? হ্যাঁ, অসাধারণ না? আমি জানতাম এই জিনিসটা এখন কিরকম, তুমি চিন্তাই করতে পারবা না। ভালো করা যেত না? মানে কেমন জানি হয়েছে না? ওই তপন যে কি করে বুঝতে পেরেছো? তারপরেও কোনো কিছু যায় আসে না, প্রচ্ছদ তো কিছু চাচ্ছে না। মানে মূল কথা হচ্ছে এটা বাজার কাটতে পেরে গেছে, একদম সাংঘাতিক হয়েছে। তুমি কি মন খারাপ করলা? না না, গুড, চলো যে চা খাই আসি। কোন তরুণী যদি কোন লেখা বা উপন্যাস পড়ে প্রভাবিত হয়ে আত্মহন্যার পথ বেছে নেয়, তাহলে প্রকাশক বা লেখক দায়ী থাকে না। জি জি জি, হ্যাঁ, আপনি বলতে পারেন। এর জন্য আমি মনে করি প্রথম কথা হচ্ছে তরুণের পরিবারের দায়িত্ব নেওয়া উচিত, তারপরে ওই সমাজের দায়িত্ব নেওয়া উচিত, আর সবচেয়ে যাদের দায়িত্ব নেওয়া উচিত আমি মনে করি সেটা হচ্ছে রাষ্ট্রেরও দায়িত্ব নেওয়া উচিত। ভাই, কেন কেন লেখক বা প্রকাশক এই দায়িত্বটা নেবে বলেন দেখি? হ্যাঁ, আমার খারাপ লাগছে, আমার বিবেক থেকে আমি বলছি, এই দুঃখজনক ঘটনাটা আমার জন্য অত্যন্ত মর্মাহত। কিন্তু আমি একটা কথা থেকে বলছি, এই লেখাটা কেন নেতিবাচক ভাবে নেবে? তাহলে কি উপন্যাস বন্ধ হয়ে যাবে, লেখা বন্ধ হয়ে যাবে বলেন? আমি অবশ্যই এর জন্য দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলছি। কেউ বাংলাদেশের আশ্চর্য তো ভাই, এটা আমার কর্মচারীদের বুদ্ধি। জি জি, আমি মনে করি এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এটা আমাদের সবার দায়িত্ব আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মানসিক ভারসাম্যহীন ছিল না, চিকিৎসাধীন ছিল, তাহলে তো ক্লিয়ার। মানে এটা কেসটা একদম 100% আমি জানতে চাচ্ছিলাম, তুই আরো ক্লিয়ার তথ্যটা নিস। ভাই ওই যে লেখা দিয়ে গেছিলাম আপনাকে, আমি একটা ভাই ফোনের মধ্যে আছি, আপনি দেখছেন না? আমি পরে আবার ফোন করবো, দোস্ত রাখি। ভাই ওই যে কবিতা দিয়ে গেছিলাম আপনাকে। ভাই একটা ঝামেলার মধ্যে আছি, বারবার আপনি ডিস্টার্ব করেন কেন? ভাই আপনি বলছিলেন পরে জানান। আরে ভাই দাঁড়ান, সাংবাদিক ভাই। হ্যাঁ হ্যাঁ, আজিজ মার্কেট থেকে পশ্চিম দিকে চলে আসেন। জি জি জি, একদম চাচির দোকানের পাশে বসে আছি ভাই, আসেন আসেন আসেন। তাহলে কবিতাগুলো কি হবে ভাই? কবিতা দিয়ে গেছিলাম আপনাকে। ভাই আপনি তো আছেন কবিতা নিয়ে, আমরা যে কত সমস্যা থাকে আপনি তো বুঝবেন না। কবিতা লেখা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সমস্যার কথা চিন্তা করতে হবে। আপনি আসতে বলছিলেন পরে। আসতে বলছি, কিন্তু আপনি ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম মিঠু ভাই। আরে ব্যাপার হচ্ছে যে আপনি কি পছন্দ ছিলেন না? বসেন, তো বলেন।
এই যে আপনাদের একটা বই বেরিয়েছে, মহুয়া নামের মেয়েটা মারা গেছে, আর মহুয়া নামের একটা কবিতা বই বের হচ্ছে বাংলাদেশে মহুয়া তো একজন না, অনেক মহুয়া আছে। এখন লেখক একটা মহুয়ানে বই বের করেছে, এখন কেউ যদি আত্মহত্যা করে তার দায়িত্ব কি লেখক নেবে বলেন? আমাদের মতো প্রকাশকরা নিতে পারে? মরতেই পারে। আর তাছাড়া যে মেয়েটা আত্মহত্যা করেছে সে ভারসাম্যহীন ছিল, মানসিক ভারসাম্যহীন ছিল, বুঝতে পেরেছেন? ওই আমার সাথে শেষ করে নেন ভাই, উনি কবিদের সমস্যা কি জানেন? বাস্তব অবস্থা না বুঝে শুধু আচ্ছা ভাই আপনি চা চান? হ্যাঁ মাঝে চা দাও তো। আচ্ছা আমি একটু হুমায়ুন কবিরের সাথে দেখা করতে চাই, এখন কিভাবে একটু দেখা করতে পারি বলেন তো? লেখক মানে একটু অন্যরকম, নিরিবিলি থাকতে পছন্দ করে। তা আপনি যখন এত করে বলছেন আপনার সঙ্গে আমি যোগাযোগ করাই দেবো, ঠিক আছে? তো চা খান? না চা খাবো। চা খান, চা খান। চা নেই। হ্যাঁ মামা, চা দাও তো দুটো। তোমার উপন্যাস পড়ে আত্মহত্যা করেছে, মানে দেশ একেবারে উদ্ধার করেছে, উনি আত্মহত্যা করেছেন। আরে বাবা, এই নিউজটা সারাদিন আমাকে জ্বালাচ্ছে, ফোনের পর ফোন আসছে, সব বোগাস, ফালতু। পুলিশে যদি ঝামেলা হয় কোনো? তুমি কি বোকা নাকি? আমি কি খোঁজ নিইনি? শোনো, মেন্টাল রোগী, চিকিৎসাধীন ছিল, বুঝতে পেরেছো? কোথায় থাকে টাকে জানেন কিছু? আমার দরকারটা কি? আমি তো জানি মেন্টাল রোগী, এর আমার খবর দেওয়ার কি আছে? সব নিয়েই তো তোমাকে বলছি। তুমি শুধু শুধু চিন্তা করছো কেন? উপন্যাস পড়ে যদি কেউ আত্মহত্যা করে তার দায়িত্ব তুমি নিচ্ছ কেন বলছেন? আরে লেখক বুকের পাটা থাকবে না? এরকম হাজার লেখা লিখবা, হাজারটা মেয়ে আত্মহত্যা করবে, তার দায়িত্ব তুমি নেবা? বা এটা হয় কখনো? উঠি তো। যাও, আবার নতুন করে উপন্যাস নিয়ে ভাবো। কি হলো, দাঁড়াচ্ছো কেন? বসো। আচ্ছা তুমি প্রতিদিন লেট করে আসো কেন বলো তো? প্রতিদিন আমার 10-15 মিনিট বসে থাকতে হয় তোমার জন্য। কোনোদিন এসে দেখলাম না যে তুমি আগে ভাগে দাঁড়ায় আসো। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তোমার লেখালেখির কি অবস্থা? কি নতুন প্লট পাইছো? বাহ, রোমান্টিক প্লট। বাবা, তুমি রোমান্টিক গল্প লিখবা, ভালো, গুড, ভেরি গুড। হাসাও না এখন। খাইছো দুপুরে? আমি খাইছি, আবার খাইও নাই, বললাম আর কি। না, সেরকম কিছু না। চা খাইছো? আমিও খাইছি। আচ্ছা শুনো, তুমি এখন যাও, বুঝছো? ওরা চলে আসলে পরে সমস্যা হবে। তুমি এই দিক দিয়ে চলে যাও। কালকে আবার দেখা হবে, ঠিক আছে?
আপনি হুমায়ুন কবির? হ্যাঁ। আপনার একটা চিঠি ছিল, কে পাঠিয়েছে? এটা পড়লেই বুঝতে পারবেন। ঠিক আছে, যাও। প্রিয় হুমায়ুন কবির, আপনার উপন্যাস কেমন আছো মহুয়া পড়েছি, অনেক আগ্রহ নিয়ে পড়েছি। এবার আপনার সাহায্য চাই। ওরা আমাকে আটকে রেখেছে। আপনার সাথে দেখা করতে চাই। এই কথা কাউকে বলা যাবে না। স্থান লেকের পাড়, সময় সকাল 10টা, 28শে ফেব্রুয়ারি, মহুয়া। ও আপনি কিসের জন্য বসে আছেন? ওই যে হুমায়ুন আসবে ওর জন্য অপেক্ষা করছি। হুমায়ুন তো সামনে অপেক্ষা করছে আপনার জন্য, আপনি কি জানেন না? না 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 না, ও এখানে আসবে। আমাদেরকে তো সে বলেছে সামনে আছে, সে সামনে আছে হাসপাতালে। ও সামনে আছে? হ্যাঁ, আপনি চলেন আমাদের সঙ্গে, আপনি চলেন আমাদের সঙ্গে, আপনি দেখা করবেন। ও ওখানে আছে? হ্যাঁ, ও সামনে অপেক্ষা করছে। ও তো আমাকে বললো না কিছু। কোন দিকে? মহুয়া একজন সিজোফ্রেনিয়া রোগী। লেখক হুমায়ুন কবির কখনো আসবে না, কারণ হুমায়ুন কবির নাম আসলে কেউ নেই, পুরোটাই মহুয়ার কল্পনা। এরা মহুয়া একজন সিজোফ্রেনিয়া রোগী, এরা নিজের একটা ক্যারেক্টার তৈরি করে, এই ক্যারেক্টারকে শুধু তারাই দেখে আর কেউ দেখে না। তারা সবার গোপনে চলাফেরা করে, তার সাথে কথাবার্তা বলে, ঘোরাফেরা করে। নর্মালি তাদেরকে বোঝা যায় না যে তারা রোগী। এরা এই রোগী আমাদের এখানে আসে, তারা সুস্থ হলে তুমি চাও আকাশ মেঘলা, খোঁজো পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না, ছুটে চলো বহু দূরে, আমার ইচ্ছে করে না। দুজনেই দুজনাকে চাই, তবুও নিজেদের আজ কেউ চায় না। মেলে না আজ কিছু, মেলে না ভালোবাসা, বাঁচতে চাওয়া ছাড়া। এ দুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই। এই কি বেশি না, বলো এই কি বেশি না, এই কি বেশি না।